ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ লেখা আছে যা শুধু মানচিত্রই বদলায়নি, বদলে দিয়েছে সভ্যতার গতিপথ। ইয়ারমুকের যুদ্ধ ছিল ঠিক তেমনই এক মহাকাব্যিক লড়াই, এক অবিশ্বাস্য সামরিক বিজয় যা শুধু অসম্ভবই মনে হতো না, বরং যেন এক নূতন পৃথিবীর জন্ম দিয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে মাত্র ৩০,০০০ সৈন্যের একটা বাহিনী তাদের চেয়ে প্রায় ৭ গুণ বড়, মানে ২ লক্ষ সৈন্যের এক বিশাল রোমান আর্মিকে হারিয়ে দিল? এই অবিশ্বাস্য বিজয়ের পেছনের রহস্যটা কি? চলুন আজ সেই গল্পেই ডুব দেয়া যাক। লড়াইটা শুরু হওয়ার আগেই একটা বিশাল ফারাক চোখে পড়ার মতো ছিল। একদিকে ৩০,০০০ মুসলিম সৈন্য আর অন্যদিকে প্রায় ২ লক্ষ সৈন্যের এক অপ্রতিরোধ্য রোমান বাহিনী। মানে আক্ষরিক অর্থেই এটা ছিল ডেভিড বনাম গলিয়াথের মতো এক অসম লড়াই। এই পুরো ঘটনাটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগিয়ে যাব। প্রথমে দেখব ২ পরাশক্তির লড়াই, এরপর জানব নতুন নেতৃত্ব নিয়ে, তারপর সাম্রাজ্যের পাল্টা আঘাত, একটি বিশাল পশ্চাৎপসারণ, ইয়ারমুকের সেই ঐতিহাসিক ৬টা দিন, এবং সবশেষে কিভাবে একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হলো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, পরাশক্তিদের লড়াই। দেখুন, এই মহাগুরুত্বপূর্ণ যুদ্ধের ঠিক আগেই এমন একটা ঘটনা ঘটল যা ছিল বেশ রহস্যময়। মুসলিমদের সবচেয়ে মেধাবী আর সফল সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? আসলে এর পেছনের কারণটা ছিল পুরোপুরি রাজনৈতিক। খলিফা আবু বকরের ইন্তেকালের পর নতুন খলিফা হলেন ওমর, আর তার আগমনের সাথেই সামরিক নেতৃত্বে একটা বড়সড় পরিবর্তন আসলো। খলিফা উমর একটা খুব দূরদর্শী সিদ্ধান্ত নিলেন। তিনি আক্রমণাত্মক রণকৌশলের জন্য বিখ্যাত খালিদ ইবনুল ওয়ালিদের জায়গায় সেনাপতি হিসেবে নিয়োগ দিলেন স্থিতিশীল এবং ধার্মিক প্রশাসক আবু উবাইদাকে। উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার, শুধু এলাকা জয় করাই নয়, বরং বিজিত অঞ্চলে ন্যায় বিচার এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা। আর আবু উবাইদার শৃঙ্খলা এবং আদর্শের প্রতি আনুগত্যই তাকে এই পদের জন্য সেরা পছন্দ করে তুলেছিল। তো এই নতুন নেতৃত্বের অধীনে প্রথম বড় সাফল্যটা আসে এমেসা জয়ের মাধ্যমে। এখানে সরাসরি লড়াইয়ের বদলে মুসলিম বাহিনী একটা অসাধারণ চতুর কৌশল নেয়। তারা প্রথমে পিছু হটার ভান করে। এই ফাঁদে পা দিয়ে এমেসার সেনাবাহিনী যেই না দুর্গ থেকে বেরিয়ে তাদের তাড়া করে, ঠিক তখনই আগে থেকে লুকিয়ে থাকা মুসলিম সৈন্যরা অতর্কিত হামলা চালিয়ে তাদের পুরোপুরি ধ্বংস করে দেয়। বলা হয় এই নিখুঁত পরিকল্পনাটা ছিল খালিদেরই দেওয়া পরামর্শ। এমেসারের মতো একটা গুরুত্বপূর্ণ শহর হাতছাড়ে হয়ে যাওয়ার পর রোমান সম্রাট হেরাক্লিয়াস এমন একটা চাল চাললেন যা এর আগে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তখনকার পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের তৎকালীন বিশ্বের ২ সুপার পাওয়ারের দিকে তাকাতে হবে, রোমান আর পারস্য সাম্রাজ্য। এই ২ সাম্রাজ্য বিগত ৮০০ বছর ধরে একে অপরের কট্টর শত্রু ছিল। তাদের শত্রুতা ছিল একেবারে স্থায়ী আর আপোষহীন। কিন্তু মুসলিমদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ২ সাম্রাজ্যের জন্যই এতটাই বড় হুমকি হয়ে দাঁড়ালো যে তারা তাদের ৮০০ বছরের পুরনো শত্রুতা ভুলে একজোট হল। সম্রাট হেরাক্লিয়াস তার নাতনিকে পারস্যের রাজার সাথে বিয়ে দিয়ে এক ঐতিহাসিক জোট তৈরি করলেন। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এটা ছিল এক অভাবনীয় পদক্ষেপ। এখন এত বড় একটা সম্মিলিত শত্রুবাহিনীর মুখোমুখি হয়ে মুসলিমদের প্রতিক্রিয়াটা ছিল আরও অবাক করার মতো। তারা যুদ্ধ করার বদলে হঠাৎ করেই পিছু হটার সিদ্ধান্ত নিল, যা ছিল একটা পুরোপুরি কৌশলগত পশ্চাৎপসরণ। এটা কিন্তু কোনো ভয়ে পালিয়ে যাওয়া ছিল না, বরং খলিফা উমরের নির্দেশে এটা ছিল একটা সুচিন্তিত রণকৌশল। তারা একে একে সব বিজিত শহর ছেড়ে দিয়ে নিজেদের পুরো বাহিনীকে ইয়ারমুকের প্রান্তরে জড়ো করল। আর যাওয়ার আগে তারা এমন একটা কাজ করল যা ইতিহাসে প্রায় শোনাই যায় না। বিজিত অমুসলিম জনগণের কাছ থেকে নেওয়া সমস্ত সুরক্ষা কর অর্থাৎ জিজিয়া তারা ফেরত দিয়ে দিল। তাদের যুক্তি ছিল খুব সহজ, আমরা যদি তোমাদের সুরক্ষা দিতে না পারি তাহলে এই কর রাখার কোনো নৈতিক অধিকার আমাদের নেই। মুসলিমদের এই সততা আর ন্যায় বিচার সেখানকার সাধারণ মানুষের উপর এতটাই গভীর ছাপ ফেলেছিল যে তাদের চলে যাওয়ার সময় এমেসার নাগরিকরা দুঃখ করে বলেছিল, ঈশ্বর আপনাদের আমাদের কাছে আবার ফিরিয়ে আনুক। এর থেকেই বোঝা যায় তাদের শাসন কতটা ন্যায্য ছিল। আর এরপরই শুরু হলো সেই অধ্যায় যার জন্য ইতিহাস অপেক্ষা করছিল। ইয়ারমুকের প্রান্তরে সেই ৬ দিনের যুদ্ধ, যা এই অঞ্চলের ভাগ্য চিরদিনের জন্য নির্ধারণ করে দিয়েছিল। যুদ্ধের ঠিক আগের রাতে এক নাটকীয় ঘটনা ঘটল। সেনাপতি আবু উবাইদা বুঝতে পারলেন যে এই কঠিন মুহূর্তে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য খালিদের চেয়ে যোগ্য আর কেউ নেই। তিনি নিজে থেকেই শুধুমাত্র এই যুদ্ধের জন্য খালিদের হাতে সর্বাধিনায়কের দায়িত্ব তুলে দিলেন। এটা ছিল ব্যক্তিগত পদের ঊর্ধ্বে উঠে
বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দেওয়ার এক অসাধারণ উদাহরণ। যুদ্ধটা চলেছিল টানা 6 দিন। প্রথম 3 দিন ছিল একে অপরের শক্তি পরীক্ষা। রোমানরা বারবার আক্রমণ করেও মুসলিমদের ব্যূহ ভাঙতে পারছিল না। এমনকি যখনই মুসলিম সৈন্যরা কিছুটা পিছু হটছিল, তখন শিবিরের নারীরাই তাদের আবার যুদ্ধের ময়দানে ফেরত পাঠাচ্ছিল। চতুর্থ দিনটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, যা চোখ হারানোর দিন নামে পরিচিত। রোমান তীরন্দাজদের আক্রমণে প্রায় 700 মুসলিম সৈন্য তাদের চোখের দৃষ্টি হারান। পঞ্চম দিনে ক্লান্ত রোমানরা যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, কিন্তু খালিদ তা ফিরিয়ে দেন, কারণ তার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছিল। ষষ্ঠ দিনে এসে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। দুই পক্ষই ক্লান্ত, কিন্তু মুসলিম বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করল। তবে রোমানদের দুর্ভেদ্য দেয়ালের সামনে তাদের অগ্রযাত্রা প্রায় থমকে গিয়েছিল। একসময় মনে হচ্ছিল এবার হয়তো সংখ্যার কাছে কৌশলও হেরে যাবে। যুদ্ধের ঠিক সেই কঠিন মুহূর্তে যখন মুসলিমদের আক্রমণ প্রায় ব্যর্থ হতে বসেছে, তখন হঠাৎ দেখা গেল সেনাপতি খালিদ একাই ঘোড়া নিয়ে ময়দানের এক পাশ দিয়ে ঝড়ের বেগে ছুটে যাচ্ছেন। সবাই অবাক, তিনি একা কোথায় যাচ্ছেন? আর ঠিক তখনই খালিদের মাস্টার স্ট্রোকটা সবার সামনে এলো। একটা পাহাড়ের আড়ালে তিনি 8000 অশ্বারোহীর একটা চৌকস দল প্রস্তুত করে রেখেছিলেন। খালিদের ওই একাকী ছুটে যাওয়াই ছিল আক্রমণের সংকেত। ইশারা পেয়েই পাহাড়ের আড়াল থেকে বিদ্যুতের গতিতে বেরিয়ে আসলো সেই 8000 অশ্বারোহীর গোপন বাহিনী। তারা রোমানদের পেছন আর পাশ থেকে এমন তীব্র আক্রমণ চালালো যে মুহূর্তের মধ্যে তাদের পুরো সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে গেল। পালানোর জন্য একমাত্র রাস্তা ছিল একটা সেতু, কিন্তু খালিদের নির্দেশে সেখানেও মুসলিম সৈন্যরা আগে থেকেই পথ আটকে রেখেছিল। রোমানদের জন্য পালানোর আর কোনো পথই খোলা ছিল না। হাতটা ছিল নিখুঁত। ইয়ারমুকের এই বিজয় শুধু একটা যুদ্ধ জয় ছিল না, এটা ছিল একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা। এর ফলাফল ছিল সুদূর প্রসারী এবং বলতে গেলে প্রায় তাৎক্ষণিক। পরাজয়ের খবরটা যখন সম্রাট হেরাক্লিয়াসের কাছে পৌঁছায়, তিনি শেষবারের মতো সিরিয়ার দিকে তাকিয়ে খুব দুঃখের সাথে এই কথাগুলো বলেছিলেন। তার এই কথাগুলোই যেন এই পরাজয়ের বিশালতাকে ফুটিয়ে তোলে। এই একটা যুদ্ধের পরই সিরিয়া চিরদিনের জন্য রোমানদের হাত থেকে চলে যায়। এই অঞ্চলের ভাষা, সংস্কৃতি, ধর্ম সবকিছুই আমূল বদলে যেতে শুরু করে। আরবি হয়ে ওঠে প্রধান ভাষা, জেরুজালেমের দরজা খুলে যায়, আর কিছুদিনের মধ্যেই অপর পরাশক্তি পারস্য সাম্রাজ্যেরও পতন হয়। ইয়ারমুকের এই জয় তো ছিল কেবল গল্পের শুরু। রোমানদের মতো এক পরাশক্তিকে এভাবে হারানোর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই অপ্রতিরোধ বাহিনী যখন তাদের আরেক চিরশত্রু পারস্য সাম্রাজ্যের দিকে ঘুরবে, তখন ইতিহাসের পরবর্তী অধ্যায়ে কি লেখা হবে?